ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা উপস্থিত হয়েছি ক্লাস 12-এর সেমিস্টার 3-এর হিস্ট্রি ক্লাস নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিতাবুল হিন্দ। আল বিরুনি সম্পর্কে আমরা এর আগের দিনই আলোচনা করছি। আজকে আলোচনা করব তার যে একটা বই আছে বা গ্রন্থ আছে, সেই বইটির নাম হচ্ছে কি কিতাবুল হিন্দ। সেই বইটি সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা দেখো, ফার্স্ট হচ্ছে কি এখানে বইটা সম্পর্কে আমরা কিছু বলবো। যে আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম যে বইটাকে কি বলে। বইটাকে বলা হয় একাদশ শতকের ভারতের দর্পণ। ঠিক আছে, এই বইটিকে বলা হয় একাদশ শতকের ভারতের দর্পণ। কারণ কি, একাদশ শতকে তিনি যে সময় ভারতে আসেন, সেই সময় ভারতে আসার পরে তিনি যে টাইম পিরিয়ডে বা যে সময়কালে তিনি ভারতে ছিলেন, সেই সময়ের তিনি সুন্দরভাবে একটা ডেসক্রিপশন তার এই গ্রন্থটির মধ্যে তিনি দিয়ে গিয়েছিলেন। এবং এইটার জন্যে এই বইটাকে বলা হয় কি একাদশ শতকের ভারতের দর্পণ। ঠিক আছে। এবার দেখো এখানে আরেকটা বিষয় কি, এই বইটি লেখা হয়েছিল 1030 সালে। ঠিক আছে, 1030 সালে এই বইটি লেখা হয়েছিল। ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে এখানে যে এই যে বইটাতে এর পাশাপাশি আমরা যে জিনিসটা দেখব যে এই বইটাতে অধ্যায় কয়টি ছিল। এই বইটাতে অধ্যায় ছিল 80টি। এই বইটাতে অধ্যায় ছিল 80টি। ঠিক আছে। এর পাশাপাশি আমরা দেখব যে এই বইটা 80টি অধ্যায়ে কোন কোন বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয়েছিল। তাহলে দেখি এইখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল, আমরা এখানে একটা চার্ট করতে পারি যে এখানে কোন কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছিল। ঠিক আছে, এইখানে যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল সেগুলোকে আমি যদি আমরা বলি, তাহলে ফার্স্ট তিনি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছেন সব থেকে বেশি, সেইটা কী ছিল, সেই সময়কার সমাজ সম্পর্কে। ঠিক আছে। তারপর তিনি যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেটা ছিল অর্থনীতি সম্পর্কে আলোচনা করছেন। এর পাশাপাশি তিনি যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেইটা হচ্ছে সেই সময়কার জ্যোতির্বিদ্যা। ঠিক আছে, ভারতে সেই সময় কোন ধরনের জ্যোতির্বিদ্যা ছিল এবং এটা নিয়ে কেমন করে ভারতের কী টাইপের চর্চা হতো সেইটা নিয়েও তিনি এখানে আলোচনা করেছিলেন। এর পাশাপাশি তিনি যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেইটা কি, যেরকম আমরা বলতে পারি ভারতের রাজনীতি, এইটা নিয়েও তিনি এখানে আলোচনা করছেন। এবং তার সঙ্গে কি হচ্ছে, ভারতের বিজ্ঞান। ঠিক আছে, তিনি কি ভারতের বিজ্ঞান নিয়েও আলোচনা করেছিলেন। আমরা একটা কথাই বলতে পারি যে তিনি এই বইয়ের মধ্যে যা কিছু আলোচনা করছেন সব কিছু কি হচ্ছে, অনেকটা বৃহৎ পরিসরে তিনি এই গ্রন্থের মধ্যে আলোচনা করেছেন। তাহলে আমরা এর যে আরও কী বিষয়, এসবকে আমরা পরে বিস্তৃতভাবে আলোচনা করব নেক্সট ক্লিকে। এবার এসো, প্রথমে কি আমরা তার এই বইয়ে যে সমাজ সম্পর্কে তিনি যা বলছেন, সেই সমাজ সম্পর্কে তিনি কি বলছেন এটা আমরা আলোচনা করব। যেরকম হচ্ছে কি, তিনি প্রথমেই যেটা বলছেন যে ভারতের সমাজ কেমন ছিল। ভারতের সমাজে তিনি বলছেন যে ভারতের সমাজে চতুর্বর্ণের অস্তিত্ব ছিল। চতুর্বর্ণ বলতে আমরা কি বুঝি? চতুর্বর্ণ বলতে আমরা বুঝি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং লাস্ট কোনটা, শূদ্র। এটা তোমরা অনেকেই জানো যে প্রাচীন যুগ থেকে আমাদের ভারতে এই তিনটা যে শ্রেণী আছে সমাজের, এই তিনটার অস্তিত্ব ছিল। তাহলে তিনি কি বলছেন যে ভারতের সমাজে চতুর্বর্ণের অস্তিত্ব ছিল। এর পাশাপাশি তিনি কি বলছেন, এখানে আরেকটা দেখো, এখানে টার্ম দেওয়া আছে যুগ্ম বর্ণ ব্যবস্থা। এর শব্দের অর্থ কি, তিনি এই যে ভারতের এই চারটি আমাদের সমাজের জাতির যে চারটি ভাগ আছে, এই চারটি ভাগে তিনি কী করলেন, আবার দুইটা ভাগে ভাগ করলেন। যেমন কি এই যে দুইটাকে তিনি একসঙ্গে বললেন একটা ভাগ, এবং বৈশ্য এবং শূদ্র এই দুইটাকে তিনি আরেকটা ভাগ করলেন। ঠিক আছে। এখানে তিনি কি করলেন, এই যে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়কে তিনি বলছেন কি এদের সমাজে অস্তিত্ব ছিল সব থেকে বেশি, এবং বৈশ্য এবং শূদ্র নিচের যে দুইটি বর্ণ আছে এদের সমাজে অস্তিত্ব ছিল অনেক কম। এইটার জন্য তিনি কি করলেন, এই যে চারটি বর্ণ আছে সেই চারটি বর্ণকে তিনি দুইটা ভাগে ভাগ করলেন। এবার দেখো তারপর যে বিষয়টা আছে, তিনি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করছেন কি, যে তিনি বলছেন যে এই চারটি বর্ণের বাইরে, ঠিক আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চারটি বর্ণের বাইরে তিনি বলছেন কি যে সেই সময় আরও একটা বর্ণের অস্তিত্ব ছিল, সেইটাকে তিনি কি বলছেন,
অস্পৃশ্য শ্রেণী। ঠিক আছে, এই অস্পৃশ্য শ্রেণী সম্পর্কে তিনি একটা জিনিস বলছেন কি, যে অস্পৃশ্য শ্রেণীর মধ্যে কোন কোন বর্ণ পড়ছে এইটা আমরা আগে দেখি। যেরকম তিনি বলছেন কি, সেই সময়কার জেলে, ঠিক আছে, জেলে, তারপর আমরা বলতে পারি তাঁতি, ঠিক আছে, তারপর আমরা বলতে পারি শিকারি, ঠিক আছে, তারপর আমরা কি বলবো ডোম, ডোম, তারপর আমরা বলতে পারি চণ্ডাল। এই সব জাতিকে তিনি কি বলছেন, অস্পৃশ্য জাতি, যারা কি হচ্ছে সমাজের যে মূল স্রোত আছে, সমাজের সেই মূল স্রোতে তারা বসবাস করতো না। এই যে অস্পৃশ্য জাতিগুলির জন্য তিনি একটি শব্দ ইউজ করছেন, যে শব্দটাকে উনি বলছেন আল্লাম গাল্লাম। কি বলছেন, এই শব্দটির জন্য তিনি একটি টার্ম ইউজ করছেন, যাকে কি বলছেন আল্লাম গাল্লাম। তাহলে কি বললাম আমি, যে অস্পৃশ্য জাতির জন্য সেই সময়কার তিনি যে টার্মটা ইউজ করছেন তাকে কি বলা হচ্ছে আল্লাম গাল্লাম। ঠিক আছে, এইবার দেখো, তারপর আমরা এখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি সমাজের, সেইটা কি সমাজের আরেকটা যেটা বিষয় হবে, দেখো সেটা কি হবে, যে এখানে আছে, দেখো যে আরেকটা কি হচ্ছে যে সামাজিক বৈষম্য। ঠিক আছে, সামাজিক বৈষম্যের মধ্যে তিনি যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন সেইটি হচ্ছে যে আমরা সমাজে দেখব যে সমাজের যে তিনটা শ্রেণী আছে, উপরের তিনটা, বিশেষ করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এদেরই সমাজে বেশি প্রতিপত্তি বা অধিকার থাকবে। যেমন আমরা বলতে পারি যে সামাজিক বৈষম্যটা তিনি এমন করে বলছেন যে উপরের যে তিনটা শ্রেণী আছে, যেরকম আমরা যদি বলি যে উপরের একটা শ্রেণী কি, উপরের একটা শ্রেণী হচ্ছে ব্রাহ্মণ। ঠিক আছে, তিনি বললেন কি যে ব্রাহ্মণরা সেই সময় বিয়ে করতে পারতো চারটি। ঠিক আছে, ব্রাহ্মণরা সেই সময়, দ্বারা একটু এখানে বোঝা যাচ্ছে না, ব্রাহ্মণরা কি, ব্রাহ্মণরা বিয়ে করতে পারতো চারটি। ঠিক আছে, তারপরে কি হয়েছে, ক্ষত্রিয়রা বিয়ে করতো কয়টি, ক্ষত্রিয়রা বিয়ে করতে পারতো তিনটি, এবং তারপর কি আছে বৈশ্যরা বিয়ে করতে পারতো কয়টি, ওরা বিয়ে করতে পারতো দুইটি, এবং সমাজের নিচু সম্প্রদায়ের যারা লোক আছে শূদ্ররা বিয়ে করতে পারতো একটি। ঠিক আছে, সামাজিক বৈষম্যটা সেখানে সেই রকমই ছিল। এখানে আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি, সেইটি হলো কি, যে সমাজের বিভিন্ন বর্ণের, ঠিক আছে, আমরা যদি বলি যে ব্রাহ্মণ মেয়ে, বৈশ্য মেয়ে, ঠিক আছে, ক্ষত্রিয় মেয়ে, এইসব মেয়েরা যখন সন্তান প্রসব করতো তখন কিন্তু ওদেরকে আমরা সমাজে বলি কি অচ্ছুত। এইবার আমরা এখানে দেখব যে বর্ণভেদে সেই অচ্ছুতের, ঠিক আছে, বর্ণভেদে সেই অচ্ছুতের যে টাইমটা ছিল বা সময়কালটা ছিল সেটা অন্যরকম হবে। ঠিক আছে, যেরকম আমরা যদি বলি যে এখানে আমরা আলোচনা করতে পারি যে সন্তান প্রসবের পরে, ঠিক আছে, সন্তান প্রসবের পরে ব্রাহ্মণ যে মেয়েরা থাকতো, ব্রাহ্মণ মেয়েরা অচ্ছুত থাকতো মাত্র 8 দিনের জন্যে। ঠিক আছে, মাত্র 8 দিনের জন্যে। তারপর কি হচ্ছে, ক্ষত্রিয় যে মেয়েরা ছিল তারা অচ্ছুত থাকতো 12 দিনের জন্যে। তারপর আমরা দেখতে পারি যে বৈশ্য মেয়েরা যারা থাকবে, সেই বৈশ্যরা কি হচ্ছে, বৈশ্য মেয়েরা অচ্ছুত থাকবে 15 দিনের জন্যে। তারপর আমরা দেখব শূদ্র মেয়েরা অচ্ছুত থাকতো সেই সময় 30 দিনের জন্যে। তাহলে বুঝতে পারলাম, তাহলে কি হচ্ছে, আমরা দেখব যে তিনি কিন্তু ভারতের যে সমাজের অবস্থাটা কেমন ছিল এটা কিন্তু তিনি খুব গভীর পর্যবেক্ষণ করে তিনি দেখেছেন। তারপরেই কিন্তু তার পক্ষে এইসব যে তথ্য তিনি দিয়েছেন সেইগুলো দেওয়া কিন্তু সম্ভব হয়েছে। ঠিক আছে, তাহলে সমাজে আমরা কি দেখলাম, তারপরে আমরা দেখব সমাজে আমরা যে বিষয়টা কি দেখলাম, যে সমাজে যুগ্ম বর্ণ ব্যবস্থা চালু ছিল। তারপর কি বললাম যে সেখানে অস্পৃশ্য শ্রেণীর অস্তিত্ব ছিল। তারপর কি বললাম যে সামাজিক বৈষম্য সেখানে ছিল, এবং কি হচ্ছে সামাজিক বৈষম্যের মধ্যে আমরা দেখব ছেলে মেয়ে উভয়ের মধ্যেই, প্রতিটা বর্ণের মধ্যে সামাজিক বৈষম্য ছিল। এবার আমরা যে বিষয়টা দেখব কি, বিবাহ ও নারী, যে বিয়ে নিয়ে সে সময় কি সমস্যা হয়েছিল। এবার যদি আমরা এখানে এটা আলোচনা করছি, বিয়ে নিয়ে তিনি যে কথাটি বলেছিলেন, বিয়ে নিয়ে, যে এখানে আমরা দেখব যে একটা কি ছিল, যে উঁচু বর্ণের মধ্যে বিয়ের প্রচলনটা সব থেকে বেশি ছিল। তার পাশাপাশি আমরা যে জিনিসটা এখানে দেখব, যে বিয়ে নিয়ে তিনি আরেকটা জিনিস বলছেন, যে এই সময় উইডো রিম্যারেজ, ঠিক আছে, আমরা কি বলবো, উইডো রিম্যারেজ কিন্তু সেই সময় ছিল না।
ঠিক আছে, মানে কি উচ্চ বর্ণের যেসব লোক ছিল এদের মধ্যে কিন্তু উইডো রিম্যারেজের কোনো অস্তিত্ব ছিল না। আবার কি বলো, আরেকটা যেটা আছে বিয়ে সম্পর্কে, সেটাকে আমরা বলবো অন্তঃবিবাহ। এইটারও কিন্তু আমরা দেখবো এখানে অস্তিত্ব ছিল অনেক কম। ঠিক আছে, বিশেষ করে সমাজের যে উঁচু বর্ণের লোক আছে সেই উঁচু বর্ণের লোকের মধ্যে অন্তঃবিবাহের অস্তিত্ব ছিল না। এর পাশাপাশি আমরা যেটা দেখবো যে সমাজের নিচু বর্ণের লোকের মধ্যে কিন্তু আবার এই ভেদাভেদগুলি অনেকটা কম ছিল, এবং উঁচু এবং সমাজের নিচু বর্ণের লোকের মধ্যে আমরা দেখব যে এটার প্রচলন ছিল। ঠিক আছে, আবার তিনি বিয়ে সম্পর্কে আরেকটা বিষয় বলছেন যে কি, যে বিয়েটা কিন্তু হতে কি বলতো একটা সামাজিক আর অর্থনৈতিক ভিত্তি। ঠিক আছে, এখানে যে দেবতার উদ্দেশ্যে অনেক কিছু উৎসর্গ করতে লাগবে, একটা আত্মিক বিষয় থাকবে, ঠিক আছে, একটা আধ্যাত্মিক বিষয় থাকবে, এইটা কিন্তু বিয়ের মধ্যে সে সময় ছিল না। এটা সম্পূর্ণ কী ছিল, একটা সামাজিক ও অর্থনৈতিক প্রথা। ঠিক আছে, তাহলে তিনি সমাজ সম্পর্কে তার মতামত ছিল এইটি। ঠিক আছে, তারপর যে বিষয়টি নিয়ে আমরা দেখব সমাজের পরে শিক্ষা। ঠিক আছে, শিক্ষা নিয়েও তিনি বিস্তৃত একটা আলোচনা করছেন, এবং শিক্ষা বিষয়ে তিনি যে বিষয়টা বলছেন যে সেই সময় ভারতের শিক্ষা বিশেষ করে ব্রাহ্মণদের মধ্যেই ছিল, মানে ব্রাহ্মণরাই কী হচ্ছে শিক্ষাটাকে পরিচালনা করত। ঠিক আছে, শিক্ষার কেন্দ্র হিসাবে তিনি কয়েকটা জায়গার সেই সময়কার উল্লেখ করছেন, যেরকম হচ্ছে সেই সময়কার কয়েকটা শিক্ষা কেন্দ্র। ঠিক আছে, সেই সময়কার কয়েকটা শিক্ষা কেন্দ্র কী ছিল, দেখো তোমাদের এখানে লিখছি আমি কয়েকটা শিক্ষা কেন্দ্র যেমন ছিল, আমরা বলতে পারি বিক্রমশিলা। ঠিক আছে, তিনি কি বলছেন যে বিক্রমশিলা সেই সময়কার একটা বিখ্যাত শিক্ষা কেন্দ্র ছিল। তারপর তিনি কি বলছেন, নালন্দা। ঠিক আছে, তারপর তিনি কি বলছেন, তারপর তিনি আরেকটা জায়গার নাম বলছে কাশ্মীরে কি হয়েছিল, সেখানে একটা বিশ্ববিদ্যালয় ছিল। ঠিক আছে, মোটামুটি এই কয়টা জায়গায় তিনি বিশ্ববিদ্যালয়ের উল্লেখ করছেন। হ্যাঁ, এইবার দেখো তার পাশাপাশি আমরা দেখব যে তিনি শিক্ষা নিয়ে কি বলছেন, যে উত্তর ভারতে শিক্ষার মানটা ছিল অন্যরকম, আবার দক্ষিণ ভারতের শিক্ষার মানটা ছিল অন্যরকম। তিনি উত্তর ভারতের শিক্ষা সম্পর্কে যেটা তিনি দেখছেন যে উত্তর ভারতে কি হতো, শিক্ষাতে কি হতো, যে স্লেট তোমরা জানো যে ছোট বাচ্চারা স্লেট ও চকের ইউজ করতো। হ্যাঁ, আমরা দেখব উত্তর ভারতের শিক্ষায় যে স্টুডেন্টরা ছিল তারা কি হচ্ছে শিক্ষা গ্রহণের জন্য, বা তখন যারা স্কুলে যেত তখন তারা কি হচ্ছে স্কুলে স্লেট ও চকের তারা ব্যবহার করত। তারপর তিনি এখানে আরেকটি যেটা তথ্য দিয়েছেন কি, যে সেই সময় উত্তর ভারতে লেখার জন্য কি ইউজ হতো, তখন হচ্ছে লেখার জন্য যে বিষয়টা ইউজ হতো সেটা ছিল গাছের ছাল। কি বললাম, যে উত্তর ভারতের লোকেরা লেখার জন্য গাছের ছাল ইউজ করতো, বা আমরা বলতে পারি যে গাছের ছালের উপর তারা লেখালেখি করতো। এর পাশাপাশি আমরা দেখব এটা কি, এটা হচ্ছে উত্তর ভারতে। হ্যাঁ, এটা উত্তর ভারতে। এর পাশাপাশি আমরা দেখব যে দক্ষিণ ভারতে লেখার জন্য তিনি বলছেন যে তালপত্র বা তালের পাতা দক্ষিণ ভারতের লোকেরা ইউজ করতো কিসের জন্য, লেখার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে দক্ষিণ ভারতে হলো। এবার তিনি কি বলছেন, যে আমি যেটা তোমাদের আগেই বললাম যে সেই সময়কার শিক্ষাটা বেশি মাত্রায় কিন্তু ব্রাহ্মণদেরই উপরে ডিপেন্ডেন্ট ছিল, মানে ব্রাহ্মণরাই কিন্তু আধিপত্য বেশি মাত্রায় দেখাতো। ঠিক আছে, তারপর তিনি কি বলছেন, তিনি এইখানে আরেকটা বলেছেন যে ভারতের যে বাসিন্দারা আছে, ভারতের বাসিন্দাদের কিন্তু শিক্ষার প্রতি আগ্রহ ছিল বেশি। মানে তিনি এখানে আরেকটা শ্রেণীর কথা তিনি উল্লেখ করছেন, যে ব্রাহ্মণ শ্রেণীরই মধ্যে আরেকটা শ্রেণী যাদের শিক্ষার প্রতি আগ্রহটা ছিল অনেক বেশি। ঠিক আছে, তারপর দেখো তারপর আমরা যে বিষয়টি এখানে আলোচনা করব সেটি কি হচ্ছে ধর্ম। ঠিক আছে, ধর্ম সম্পর্কে তিনি যেটা বিস্তৃত তিনি একটা আলোচনা দিয়েছেন, এবং সেখানে তিনি ধর্ম হিসাবে বলছেন যে ধর্মের ক্ষেত্রেও দেখব যে ব্রাহ্মণদেরই আধিপত্য ছিল সবথেকে বেশি। এবং তিনি আর কয়েকটা জিনিস এখানে আলোচনা করছেন, যে সেই সময় ভারতের যে প্রধান উৎসবগুলি ছিল সেই উৎসবগুলি ছিল কি, তিনি যে উৎসবগুলির উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম ছিল একটা রাম নবমী। তারপর তিনি আরেকটা বলেছেন কি, শিবরাত্রি। এই দুইটা ছিল সেই সময়কার প্রধান উৎসব। ঠিক আছে, এই দুইটা কি ছিল সেই সময়কার প্রধান উৎসব। এর পাশাপাশি তিনি আরেকটি বিষয় সম্পর্কে বলছেন, যে সেই সময় আমরা যদি বলতে পারি যে ধর্মের দিক থেকে যারা শিক্ষিত শ্রেণীর মানুষ ছিলেন, ভারতের যারা শিক্ষিত শ্রেণীর মানুষ ওরা ছিল একেশ্বরবাদী। কি বললাম, ভারতের যে শিক্ষিত মানুষেরা কি ছিল, একেশ্বরবাদী। ঠিক আছে, এবং ভারতের যে মূর্খ লোকেরা ছিল সেই মূর্খ লোকেরা ছিল বহু ঈশ্বরবাদী। ওরা কি ছিল, ওরা ছিল বহু ঈশ্বরবাদী। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে শিক্ষিত মানুষেরা কি হচ্ছে, এটা হচ্ছে শিক্ষিত মানুষ, এটা হচ্ছে শিক্ষিত মানুষ, এবং এটা হচ্ছে অশিক্ষিতদের। ঠিক আছে, অশিক্ষিতরা কিন্তু
অশিক্ষিত, ঠিক আছে, অশিক্ষিতরা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। এর পাশাপাশি তিনি যেটা এখানে খেয়াল করছেন সেইটা কি, যে তিনি বলছেন যে সমাজে বৈষ্ণবদের প্রতিপত্তি ছিল বেশি, বা তিনি বলছেন যে বৈষ্ণব সম্প্রদায়ের, তিনি কি বলছেন যে বৈষ্ণব সম্প্রদায়ের জনপ্রিয়তা ছিল সব থেকে বেশি, ঠিক আছে। এবং তিনি বলছেন যে সেই সময় বিষ্ণুর পূজা হতো সব থেকে বেশি, বিষ্ণুর পূজা আমরা বলতে পারি এখানে প্রচলিত ছিল, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে তার সময় তিনি সেই সময়কার যে ইম্পর্টেন্ট বিষয়গুলো ধর্ম সম্পর্কে বলছেন আমরা কিন্তু এখানে আলোচনা করলাম, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, যে ধর্মতেও আমরা দেখব বেশিরভাগ সময় যে কি ব্রাহ্মণদেরই আধিপত্য ছিল বেশি। এর পাশাপাশি আমরা দেখব যেই উৎসবগুলা, যে ধর্মীয় উৎসবগুলো সেখানে প্রচলিত ছিল সেগুলো সম্পর্কে আমি এখানে বললাম, ঠিক আছে। তারপর দেখো, তারপর কি আছে, তারপর যে বিষয়টা আছে যে স্থাপত্য ও শিল্প, ঠিক আছে, যে সেই সময়কার স্থাপত্য শিল্প কেমন ছিল। দেখো তিনি স্থাপত্য শিল্প সম্পর্কে তিনি যেটা বলছেন, যে স্থাপত্য সম্পর্কে তিনি একটা জিনিস আলোচনা করছেন, যে তিনি যখন কারণ তোমরা জানো যে সুলতান মাহমুদ যখন ভারতে আসেন তার সঙ্গে তিনি ভারতে এসেছিলেন। এবার বিষয়টা হচ্ছে যে তিনি যখন ভারতে আসেন সেই সময় কিন্তু ভারতের পরিবেশ কেমন ছিল, ভারতের পরিবেশটা তখন ছিল যে যুদ্ধ বিগ্রহ ধ্বংসলীলা এইসব ছিল কিন্তু নিত্য নৈমিত্তিক একটা ইনসিডেন্ট। এই সময়কালে তিনি যে ভারতের মন্দিরগুলো দেখছেন সেই সব সম্পর্কে সেই দেখেই, ঠিক আছে, তিনি চাক্ষুষ দর্শন করে তিনি কিন্তু আশ্চর্য হয়ে গিয়েছিলেন। বিশেষ করে সুলতান মাহমুদ যখন কনৌজ এবং মথুরা আক্রমণ করে তখন সেইখানকার মন্দির দেখে কিন্তু তিনি যথেষ্ট আশ্চর্য হয়ে গিয়েছেন। এবং ধর্ম সম্পর্কে তিনি স্থাপত্য সম্পর্কে তিনি যেটা বলছেন যে যদি মুসলিমরা যদি এই টাইপের মন্দির তৈরি করতে যায় তাহলে প্রচুর অর্থ ব্যয় হবে, পাশাপাশি কী হবে, প্রায় সময় লাগবে 200 বছর। তাহলে তিনি কিন্তু এটা আমাদের হিন্দু ধর্মের এই মন্দিরগুলো সম্পর্কে কিন্তু তিনি ভালো একটা মন্তব্য করে দিয়েছিলেন, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, যে তিনি স্থাপত্য ও শিল্প, ভারতের যে স্থাপত্য ছিল, ভারতের যে শিল্প ছিল, এই সব সম্পর্কে তিনি ভালো মন্তব্য করেছিলেন এবং তিনি আশ্চর্য হয়েছিলেন। এবং এর পাশাপাশি তার সঙ্গে আরেকজন ঐতিহাসিক ভারতে আসছিল, তার নাম ছিল উদ্বি, তিনিও কিন্তু ভারতের এই মন্দির সম্পর্কে অনেক ভালো ভালো তথ্য দিয়েছিলেন, ঠিক আছে। তারপর এবার আসো, তারপর স্থাপত্য শিল্পের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অর্থনীতি ও সমাজ। তিনি অর্থনীতি ও সমাজ নিয়ে কি বলছেন। দেখো আমরা জানি যে আমাদের ভারতবর্ষ আগাগোড়ায় একটা সমৃদ্ধশালী দেশ, অতএব তিনিও কিন্তু যখন ভারতে আসেন সেই সময় কিন্তু তিনি ভারতের সম্পর্কে অনেক বড় বড় কথা বলেছিলেন এবং বললেন কি, যে ভারত হচ্ছে সবথেকে সমৃদ্ধশালী একটা দেশ, ঠিক আছে। এবং তিনি একটা জিনিস দেখলেন যে এই সমাজের যারা উঁচু বর্ণের লোক আছে ওরা কিন্তু কী হতো, সুদ গ্রহণ করতো না, মানে কি সুদে যে টাকা ইনভেস্ট করা সেইটা কিন্তু ওরা করতো না, ঠিক আছে। সমাজে নিচু বর্ণের লোকেদের মধ্যে কী ছিল, সুদ দেওয়া নেওয়ার একটা প্রচলন ছিল। এইখানে আমরা যে জিনিসটা দেখব যে সমাজে নিচু বর্ণের লোকেরা যদি সুদ গ্রহণ করতো কিন্তু সেখানে একটা বলা হচ্ছে 2% হারেই তারা কিন্তু সুদ নিতে পারতো, ঠিক আছে, তার বেশি না। তাহলে এখানে আমরা কি জানলাম, যে ভারতের অর্থনীতি ছিল সমৃদ্ধ এবং কি ছিল, এই সমৃদ্ধের পাশাপাশি তিনি আরেকটা জিনিস বলছেন কি, যে সমাজে সুদ দেওয়া নেওয়া কিন্তু নিষিদ্ধ ছিল, ঠিক আছে। শুধুমাত্র সমাজের শূদ্র বর্ণের যারা লোক ওরাই কিন্তু সুদ নিতে পারতো, কিন্তু এই লিমিটটা কিন্তু বেঁধে দেওয়া ছিল, সেটা কি ছিল 2%, ঠিক আছে। এবার তিনি এখানে অর্থনীতি সম্পর্কে আরেকটা বিষয় তিনি বলছেন কি, যে অর্থনীতির মূল কেন্দ্র ছিল কি মন্দিরগুলান, ঠিক আছে। তিনি বলেছেন যে মন্দিরেই সব থেকে বেশি অর্থ জমা হতো। এবং এখানে তিনি আরেকটা দিক বলছেন যে মন্দিরে যেহেতু অর্থ জমা হতো এইটার জন্য তিনি বলছেন কি, যে বাইরে থেকে কিন্তু সেই মন্দিরের উপরই অ্যাটাক হতো সব থেকে বেশি, ঠিক আছে। এই মন্দিরকে তিনি গিল্ডের সঙ্গে কম্পেয়ার করেছিলেন, ঠিক আছে। এবার দেখো অর্থনীতি ও সমাজ, তাহলে বুঝতে পারলাম যে তিনি অর্থনীতি ও সমাজকে সংক্ষেপে আমি বললাম যে তিনি এটাই বলতে চেয়েছিলেন যে ভারতের অর্থনীতি ছিল সমৃদ্ধ এবং সেখানে আমরা দেখব যে এটা মোটামুটি তিনি বলেছেন যে সমাজের উঁচু বর্ণে যে লোক এরাই কিন্তু সমাজের এই অর্থনীতিটাকে তারা নিয়ন্ত্রিত করতো, কিন্তু সেখানে শূদ্র বা বৈশ্য এদেরও যোগদান ছিল অনেকটাই বেশি, ঠিক আছে। এরপর দেখো
এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারতের রাজনৈতিক অবস্থা। আমি তোমাদের এখানে বলি যে তিনি তার কিতাবুল হিন্দ গ্রন্থে কিন্তু ভারতের পলিটিক্স নিয়ে তিনি খুব কম আলোচনা করেছেন। তিনি শুধু তার গ্রন্থে এইটুকুই বলছেন যে কি ভারত সেই সময় ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল, ঠিক আছে। সেই সময় গোটা ভারতে কোনো একতা ছিল না, এবং এইটার জন্য তিনি বলছেন যে বাইরের দেশ থেকে কেউ যদি ভারতকে আক্রমণ করতো তাহলে কি হতো, সহজেই ভারতকে তারা ক্যাপচার করতো, ঠিক আছে। এর পাশাপাশি আমরা দেখব পলিটিক্যাল সম্পর্কে তিনি কোনো আর গুরুত্বপূর্ণ কোনো মন্তব্য করে যাননি, ঠিক আছে। তারপর যে বিষয়টা আছে, আমি এখানে ধর্মতে একটু যাই, একটা বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়নি, যে ধর্মের ক্ষেত্রে তিনি আরেকটা জিনিস এখানে বলছিলেন যে মন্দিরে আমরা দেখব যে মন্দিরের মধ্যে কিন্তু দেবদাসী প্রথা ছিল না, ঠিক আছে। এটা আমি তোমাদের বলিনি, এখানে একটা বিষয় আছে কি, তিনি বলেছিলেন যে মন্দিরের মধ্যে দেবদাসী প্রথা ছিল, ঠিক আছে। মানে তোমরা জানো দেবদাসী বলতে কি হচ্ছে, একটা গার্জিয়ান যদি সে চায় তাহলে কি হবে, তার কন্যা সন্তানকে মন্দিরের মধ্যে দান করে দিতে পারতো, ঠিক আছে। ওটাকে আমরা বলতাম সে সময় দেবদাসী প্রথা। তাহলে ঠিক আছে, আজকে তাহলে ক্লাস এখানে শেষ হলো। তাহলে আজকে আমরা কি বিষয় ডিসকাস করলাম, আমরা আজকে যে বিষয়গুলো ডিসকাস করলাম, যেমন হচ্ছে কি কিতাবুল হিন্দ গ্রন্থে ভারতের সমাজ বা ভারত সম্পর্কে আল বিরুনি কী বিষয় বলছেন, এইসব নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। বিশেষ করে তিনি ভারতের যেসব জায়গায় ফোকাস করেছেন সেই জায়গাগুলো হচ্ছে কি সমাজ, অর্থনীতি, জ্যোতির্বিদ্যা, ঠিক আছে, ভারতের বিজ্ঞান, এইসব প্রায় সব বিষয় কিন্তু আলোচনা করছেন। কিন্তু আমরা দেখব যে তিনি তার বইয়ে যেটা আলোচনা করেননি সেটা হচ্ছে ভারতের পলিটিক্স বিষয়ে তিনি আলোচনা খুব কম করছেন। পাশাপাশি তিনি যে বিষয়ে আলোচনা কম করছেন সেটা হচ্ছে কি দক্ষিণ ভারত নিয়ে, ঠিক আছে। দক্ষিণ ভারত নিয়ে তিনি বিশেষ কোনো আলোচনা করতে যাননি। তবুও আমরা একটা জিনিস এখানে বলতে পারি যে তার এই কিতাবুল হিন্দ গ্রন্থটা থেকে তাহলে ভারতের কী চিত্র একটা ফুটে উঠছে। আমরা যদি একটা সামারাইজ করি তাহলে আমরা বলবো যে তার এই গ্রন্থটা থেকে আমরা একটা জিনিস জানতে পারি যে তিনি একটাই বলছেন যে ভারতের সে সময় পলিটিক্স ছিল খণ্ডিত এবং সমাজও ছিল খণ্ডিত। অতএব আমরা যেটা বলতে পারি যে তার এই গ্রন্থটা থেকে আমরা একটা জিনিস চিত্র পেয়েছি কি ভারতের খণ্ডিত সমাজ, খণ্ডিত দেশ, ঠিক আছে। এই সব কিছুই কিন্তু আমরা তার এই বইটি থেকে জানতে পারি, ঠিক আছে। আশা করি তোমাদের এই ক্লাস ভালো লাগছে। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।